বসেই তার লম্বা কান দুটো বন বন করে পাখার মতো ঘোরাতে লাগলো, আর তাতেই ছাতার বাড়িটা আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। তারপর সেবার বর্ষা নামলো যেন আকাশ ফুটো করে। গায়ের মোড়ল চেঁচিয়ে বলে গেছে বন্যা আসছে, কিন্তু নিঃস্ব ভোলা যাবে কোথায়? অসহায়ভাবে সে ঘরের কোনায় জমানো ভাঙা ছাতার স্তূপের দিকে তাকিয়ে রইল। ওগো, আমার বড্ড ভয় করছে। টুকুরের মুখটা দেখো, ভয় কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এই বুঝি চালটা মাথার উপর ভেঙে পড়লো। কি করি? হ্যাঁ, পেয়েছি, উপায় পেয়ে গেছি। মনীষা, দড়ি বের করো। আর টুপুর মা, তুই বাঁশের কঞ্চিগুলো আনতো। এই ঝড় জলে কি করবে তুমি? পাগল হয়ে গেলে নাকি? কোথায় যাবো তার ঠিক নেই, আর তুমি? আরে পাগল নয় গো, আমি একটা বাড়ি বানাবো, আমাদের নিজেদের বাড়ি, ছাতার বাড়ি। যেমন কথা তেমন কাজ। কালো, নীল, লাল, সবুজ নানা রঙের ছেঁড়া ছাতা দিয়ে তৈরি হতে লাগলো এক অদ্ভুত কিম্ভূত দেখতে বাড়ি। বাবা বাবা, কি সুন্দর বাড়ি, আমাদের ছাতার বাড়ি। এই বাড়ি তো এক দমকা হাওয়াতেই উড়ে যাবে। লোকের হাসাহাসির পাত্র হব আমরা। উড়বে না গো, উড়বে না, ভাসবে। জলের উপর ডিঙি নৌকার মতন ভেসে থাকবে আমাদের এই ছাতার বাড়ি। কথা শেষ না হতেই একটা বিশাল ঢেউ এসে তাদের কুঁড়েঘরটাকে ভাসিয়ে নিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে ভোলার বানানো ছাতার বাড়িটা ক্যাচ ক্যাচ শব্দ করে মাটির কোল ছেড়ে জলের উপর ভেসে উঠল। ও মাগো, এই ছাতার বাড়ি কেমন দুলছে! এমন দুলছে কেন? মাথা ঘুরছে আমার। ভয় পেও না, শক্ত করে ধরে রাখো। বাবা বাবা, ওটা কি? ভোলার বাড়ির পাশ দিয়ে একটা কলা গাছের ভেলা ভেসে যাচ্ছিল, আর তার উপর বসেছিল এক আজব প্রাণী। মাথাটা মানুষের মতো, কান দুটো খরগোশের মতো লম্বা, আর সারা গায়ে সবুজ শ্যাওলা। কে কে তুমি ভাই? এই ঝড় জলে ভেসে কোথায় চলেছো? আমি হলাম গেছো ভূত। এই গাছে থাকি, কিন্তু বন্যায় আমার গাছ ডুবে গেছে, তাই এখন ভাসছি। এই তোমাদের বাড়িটা তো বেশ মজার, আমাকে একটু জায়গা দেবে? বড্ড একা একা লাগছে গো। ওগো, না করো না, ভূতের সঙ্গে পাঙ্গা নিতে নেই। কি জানি যদি ঘাড় মটকে দেয়। আরে না না, এসো ভাই, এসো, উঠে এসো। একসাথে থাকলে ভয় কম লাগবে। গেছবুতটা এক লাফে তাদের ছাতার বাড়ির এক কোণে এসে বসলো। বসেই তার লম্বা কান দুটো বন বন করে পাখার মতো ঘোরাতে লাগলো, আর তাতেই ছাতার বাড়িটা আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। তারপর ও গেছো ভাই, তোমার কানের গতিটা একটু কমাও। এই গতিতে চললে তো আমরা সোজা চাঁদের দেশে পৌঁছে যাব হে। আর আর আমার আর আমার বাড়ির ছাতাগুলোও তো খুলে ছিটকে যাবে। কি করবো ভাই ভোলা, এই কানের উপর আমার নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। খুশির চোটে বেশি ঘোরে, ভয়ে আরো বেশি ঘোরে, আর খিদে পেলে তো কোনো কথাই নেই। যেমন ধরো না, এই দেখো আমার এখন বড্ড খিদে পেয়েছে। কথা শেষ না হতেই জলের মধ্যে থেকে ঘোঁত ঘোঁত করে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন 10টা শুয়োর একসাথে গান গাইছে। সবাই ঝুঁকে দেখলো জলের নিচ থেকে একটা বিরাট লোহার কড়াই ভেসে উঠছে। ওগো, এটা কি গো? কড়াইয়ের মধ্যে আবার কে বসে আছে? সেই কড়াইয়ের ভেতর দিব্যি আসন পেরে বসে রয়েছে এক পেতনি, যার চুলগুলো যেন ঝাঁটার কাঠির মতন, গায়ের রং কালি পড়া হাড়ির মতন, আর দুটো চোখ যেন দুটো টকটকে জবা ফুল। ওগো, এ যে সাক্ষাৎ শাকচুন্নি, এবার নিঘাত আমাদের ঘাড় মটকাবে। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, দেখি দেখি কি করা যায়। ওই, তোদের নৌকোয় টাটকা মানুষের গন্ধ পাচ্ছি যে। আয় আমার কড়াইতে এসে পড় দেখি, অনেকদিন ভালো মন্দ কিছু পেটে পড়েনি। ভোলার মাথায় তখন বুদ্ধি খেললো। সে দেখলো পেতনির চোখ মানুষের দিকে ততটা নেই যতটা আছে তার ভাসমান কড়াইয়ের দিকে। তার মানে এর দুর্বলতা হলো গিয়ে পেট। ও মাসি, রাগ করো কেন? আমরা তো তোমার অতিথি, আর অতিথিকে কেউ এমন করে খেতে বলে? তার উপর আমরা যা শুকনো কাঠি, আমাদের খেলে তো তোমার পেটই ভরবে না, বরং দাঁতে ব্যথা হবে। তবে তবে কি খাওয়াবি আমায়? তোদের কাছে আছেটা কি? শুধু হাড় আর চামড়া ছাড়া?
মনীষা, আঁচলে কি আছে বের করো তো। মনীষা ভয়ে ভয়ে তার শাড়ির আঁচলে বাঁধা একটা ছোট্ট পুটুলি বের করলো। তাতে ছিল সামান্য কিছু চাল আর ডাল। মাসি, আমাদের কাছে জিনিস সামান্যই আছে, কিন্তু আমার কাছে এমন একখানা খিচুড়ির গুপ্ত কৌশল আছে যা খেলে তুমি 3 দিন, হ্যাঁ 3 দিন শুধু ঢেকুর তুলবে। সে যে কি স্বাদ! স্বর্গের দেবতারাও এমন খিচুড়ি চোখে দেখার জন্য হাপিত্তেশ করে। খিচুড়ি বলিস কি রে? কি কি দিবি তাতে? আমার কড়াই কিন্তু রেডি। শোনো তবে, প্রথমে তোমার ওই বিশাল কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ছাড়তে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, উফ সে কি গন্ধ, তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা, আর আসল জিনিস হলো গিয়ে ভাজা মুগ ডাল, তারপর গোবিন্দভোগ চাল। আহা, সব একসাথে কষিয়ে গরম জল ঢেলে, ও মাসি, সে খিচুড়ি যখন ফুটবে তার গন্ধে তুমি একেবারে পাগল হয়ে যাবে গো, পাগল। থাম থাম, আর বলিস না, আমার পেট যে একেবারে চুই চুই করছে। দাঁড়া দাঁড়া, আমি তোদের সাথেই যাচ্ছি, তোদেরকে আমি নিরাপদে পৌঁছে দেব, বদলে তোরা আমাকে ওই খিচুড়ি রেঁধে খাওয়াবি। চল। এই বলে খেদি পেতনি তার বিশাল কড়াই সমেত ভোলার ছাতার বাড়ির পাশে এসে ভিড়ল। দুটো যান দড়ি দিয়ে বাঁধা হলো। এখন জলের উপর ভাসছে এক অদ্ভুত কনভয়, একদিকে ছাতার বাড়ি আর একদিকে লোহার কড়াই। ছাতার বাড়ি আর লোহার কড়াইয়ের এই অদ্ভুত যান ভাসতে ভাসতে একসময় এসে পৌঁছালো এক ভয়ঙ্কর জায়গায়। চারিদিকে শুধু জল আর জল, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড বটগাছ। তার ডালপালাগুলো যেন হাজারটা সাপের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে, আর পাতাগুলো সব কুচকুচে কালো। সর্বনাশ, এ তো নোলক ডাইনির ডেরা। এর পাশ দিয়ে যাওয়া মানে বাঘের খাঁচায় মাথা গলানো। পালাও ভোলা, পালাও। ধুর, ডাইনি হোক আর যাই হোক, আমার খিদে পেয়েছে। ওর গাছের দুটো ডাল ভেঙে উনুন ধরাতে পারলে হতো। খিচুড়িটা যে কখন হবে। তাদের কথা শেষ হওয়ার আগেই বটগাছের ডালপালাগুলো জ্যান্ত হয়ে উঠল। সরসর করে সেগুলো জলের ওপর দিয়ে এগিয়ে এসে তাদের ছাতার বাড়ি আর কড়াইটাকে পেঁচিয়ে ধরল। কে রে তোরা? আমার এলাকায় বিনা অনুমতিতে ঢুকে পড়েছিস যে বড়। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ও ডাইনি মাসি, আমরা তো গরিব মানুষ, বন্যায় ঘর বাড়ি হারিয়ে ভেসে বেড়াচ্ছি। তোমার এলাকায় ঢুকতে চাইনি, জলই আমাদের ভাসিয়ে এনেছে। আমাদের দয়া করে ছেড়ে দাও। ও সব আমি শুনতে চাই না। আমার পোষা জিনের মেজাজ ভালো নেই, সে একটা ধাঁধা বানিয়েছে। যদি তোরা সেই ধাঁধার উত্তর দিতে পারিস তবেই ছেড়ে দেব, আর যদি না পারিস তাহলে ওই যে ফুটফুটে মেয়েটা, ওর লাল ফিতেটা আমার চাই। ডাইনি একটা পুরনো কাঁচের বোতল বের করতেই ভেতর থেকে ধোঁয়ার মতো এক বিশাল গোমরা মুখের জিন বেরিয়ে এলো। শোন শোন আমার ধাঁধা, আমার অনেকগুলো পা, কিন্তু আমি হাঁটতে পারি না। আমার একটাই পেট, কিন্তু তাতে হাজারটা ফুটো। ঝড় বৃষ্টিতে আমি আশ্রয়, তবু আমার নিজেরই ছাদ নেই। বলতো দেখি আমি কে? সবাই চুপ। গেছোভূত কান চুলকাতে লাগলো। খেদি পেতনি খিচুড়ির কথা ভাবতে লাগলো। এর উত্তর কি তবে খিচুড়ি হবে? হ্যাঁ, আমি জানি উত্তরটা। বল দেখি কি উত্তর? তোমার ধাঁধার উত্তর হলো আমাদের এই ছাতার বাড়ি। এর অনেকগুলো ছাতার ডাটি আছে, যেগুলো অনেকটা পায়ের মতো, কিন্তু এ হাঁটতে পারে না, জলের ওপর ভাসে, আর শরীরটা অনেকগুলো ছাতা দিয়ে তৈরি, তাই তো হাজারটা ফুটো। আর এই ঝড় জলে এটাই আমাদের আশ্রয়, যদিও এর নিজেরই কোনো পাকা ছাদ নেই। বহু যুগ পর কেউ আমার ধাঁধার উত্তর দিল। যা, তোকে একটা বর দিলাম।
এই বলে জিনটা তুড়ি বাজাতেই ছাতার বাড়ির সমস্ত ছিঁড়াফাটা জায়গাগুলো জাদুর মতো জুড়ে গেল। আরেকটা তুড়ি বাজাতেই ডাইনির গাছের বাঁধন আলগা হয়ে গেল। জিনটা মুক্ত হয়ে ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল। নোলকওয়ালি ডাইনি রাগে গজরাতে গজরাতে অদৃশ্য হয়ে গেল। বেটা তুই এইবার বেঁচে গেলি, আমরা তোদেরকে দেখে নেব। আবার ভাসতে ভাসতে তারা এসে পড়ল এক অদ্ভুত শান্ত জায়গায়। এখানে বন্যার জল স্থির, তার উপর ফুটে আছে হাজার হাজার শাপলা আর পদ্ম ফুল। হঠাৎ জলের ভেতর থেকে ফোঁস করে একটা শব্দ উঠল এবং বিশাল পদ্ম ফুলের উপর দেখা গেল এক অপরূপ সুন্দরী নারীকে। তার কোমর থেকে নিচ পর্যন্ত অংশটা একটা জলজ্যান্ত সাপের লেজ। সেই হলো এই পদ্মবনের রানী পদ্মনাগিনী। আমার রাজ্যে স্বাগতম মানুষেরা, তোমরা পথ হারিয়েছো। হ্যাঁ মা, আমরা ডাঙার খোঁজে বেরিয়েছি, দয়া করে আমাদের পথ দেখান। পথ দেখানো সহজ নয়। এই পদ্মবন একটা গোলক ধাঁধা, আর এই ধাঁধার প্রহরী হলো একদল দুষ্টু বাচ্চা ভূত। ওরা কাউকে সহজে পথ খুঁজে পেতে দেয় না। যদি তোমরা ওদের মন জয় করতে পারো তবেই মিলবে মুক্তির পথ। কথাটা শেষ হতে না হতেই চারিদিক থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। গোটা দশেক স্বচ্ছ জলের মতো বাচ্চা ভূত উঠে এসে তাদের জান ঘিরে উপদ্রব শুরু করলো। উফ, কি অসভ্য ছেলে মেরে বাবা। এই 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 বাচ্চাগুলো, এই এই নাম নাম আমার কয় থেকে নাম নামতে বলেছি, দেব ধাক্কা মেরে ফেলে। দাঁড়া দাঁড়া, তোদের ধরে আমার খিচুড়ির মধ্যে ছেড়ে দেবো। নাম। কিন্তু টুপুর ভয় না পেয়ে অবাক হয়ে তাদের দেখছিল। একটা বাচ্চা ভূত যখন তার লাল ফিতে ধরে টান দিল, টুপুর রাগ না করে হেসে ফেলল। টুপুর তার ছোট্ট পুটুলি থেকে একটা আধ খাওয়া বিস্কুট বের করে ভূতেদের দিকে বাড়িয়ে দিল। নে খাবি? বাচ্চা ভূতেরা অবাক হয়ে বিস্কুটটা নিল, আর দেখা দেখি বাকি ভূতেরাও টুপুরের চারপাশে ভিড় করলো। আমার সাথে খেলবি? এটা আমাদের ঘর, তোরা আসবি? বাচ্চা ভূতেরা আনন্দে খিলখিল করে হেসে উঠল। খুব ভালো। তাদের দুষ্টুমি থেমে গেল। এবার তারা বন্ধু। সর্দার বাচ্চা ভূতরা ইশারায় টুপুরকে একটা বিশেষ দিকে যেতে বলল। তারা সহজেই গোলকধাঁধা পার হয়ে গেল। তোমাদের মেয়ের মনটা পদ্মের মতোই পবিত্র। যাও, ওই যে দূরে একটা উঁচু টিলার মতো দেখা যাচ্ছে, ওখানেই তোমরা আশ্রয় পাবে। নাগিনীর দেখানো পথে এগিয়ে তারা সত্যিই একটা উঁচু এবং শুকনো জায়গায় এসে পৌঁছালো। আরে এ তো আমার সেই পুরনো বট গাছের মাথা। বন্যার জলে সব ডুবে গেছে, শুধু গাছের সবচেয়ে উঁচু মাথাটা দ্বীপের মতো জেগে আছে। আমরা ডাঙা পেয়েছি গো, আমরা ডাঙা পেয়েছি। ডাঙা তো পাওয়া গেল, এবার চাল ডাল বের কর। আমার সেই স্বর্গের খিচুড়ি চাই, এক্ষুনি চাই। গাছের ডালপালা জোগাড় করে উনুন ধরানো হলো। খেদি পেতনির বিশাল কড়াই সেই উনুনে চাপানো হলো। কিছুক্ষণের মধ্যেই খিচুড়ির গন্ধে গোটা এলাকা ম ম করতে লাগলো। সেই আশ্চর্য গন্ধে আকৃষ্ট হয়ে জলের তলা থেকে বাচ্চা ভূতেরা উঠে এলো। দূর থেকে নোলকওয়ালি ডাইনিও উকি মারতে লাগলো। এমনকি সেই মুক্ত জিনটাও কোত্থেকে যেন এসে হাজির হলো। এসো এসো, একা খাওয়ার মধ্যে তো কোনো মজাই নেই, সবাই মিলে আজ মহাভোজ হবে। সেই রাতে সেই জলের মাঝে অদ্ভুত দ্বীপে আশ্চর্য এক সভা বসল। এক মানব পরিবার, এক কান সর্বস্ব গেছো ভূত, এক পেটুক পেতনি, একদল বাচ্চা ভূত, এক কৌতূহলী ডাইনি আর এক জ্ঞানী জিন। সবাই মিলে গরম গরম খিচুড়ি খেলো। আহা, ভোলা রে, তোর হাতে সত্যি জাদু আছে। এই বাড়িটা শুধু আমাদের আশ্রয়ই দেয়নি, দিয়েছে এক নতুন এবং অদ্ভুত পরিবার। বন্যায় হয়তো তাদের সবকিছু কেড়ে নিয়েছিল, কিন্তু বিনিময়ে দিয়ে গেছে এমন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যা তারা কোনো দিনও ভুলবে না। আর তারপর
তারপর তারা ওখানেই থেকে গেল যতদিন না বন্যার জল নামলো সেই উঁচু দ্বীপে। ছাতার বাড়ির নিচে তাদের সেই অদ্ভুত বন্ধুদের নিয়ে ভোলার এক নতুন সংসার শুরু হলো। সে এক মজার সংসার বটে। বন্ধুরা, আগের ভিডিওতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো অগ্নিমিত্র, মামুনি, বিপ্লব, জয়, শর্মিতা, তারিন, মিলন, সাবিকুন নাহার, সজীব, তামিম, সৌমিতা চন্দা, সৌরভ আর অভি, অনিকেত, আরিফুল মণ্ডল। আপনার নামেও যদি কার্টুন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্টে লিখুন।